আমি সকাল সকাল বাসের জন্য দাঁড়িয়ে আছি অফিসে যাওয়ার জন্য। কারণ আজ আমাদের নতুন এমডি আসবে, মানে নতুন বস। আগে বসের শরীরটা নাকি ভালো না, তাই বসের মেয়ে অফিস চালাবে, তাই সবাইকে আজ তাড়াতাড়ি করে অফিসে যেতে বলা হয়েছে। শুনছি নতুন বস নাকি একটা মেয়ে। আমার তো মনে হয় আজ দেরি হয়ে যাবে, বাস মনে হয় আজ পাবো না। তাই একটা সিএনজি নিয়ে অফিসে চলে আসলাম। এসে দেখি সবাই চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে আমার ডেস্কে গেলাম, গিয়ে আমার টিফিনটা রেখে একটা ফুলের তোফা হাতে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছি। 5 মিনিট পর একটা কালো গাড়ি আসে, আরো আমাদের বর্তমানের বস ও তার সাথে নতুন বস। ও আসলে ও মাগো, এই মেয়েকে তো আমি চিনি, ভার্সিটিতে আমরা একসাথে পড়ছি। বাট এই মেয়ে অনেক রাগী একটা মেয়ে, তাই ভয়ে কখনো এই মেয়ে আশেপাশে যাবার তো দূরের কথা, আমি কখনো এই মেয়ের সাথে কথাও বলি নাই। সবাই নতুন বসকে ফুল দিয়ে স্বাগতম জানাতেই আমিও সবার মতো করে জানালাম। আর সবাই যার যার মতো করে নিজের ডেস্কে চলে যায়। কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে কিছু লোক বসের রুমে রাখছে, সাথে আমাকে। আমরা বসের রুমে সামনে যাই, তখন বস বলে, অরিন, এই হচ্ছে মারুফ, এই হচ্ছে আরিফ, আর এই হচ্ছে আদি, আমাদের ম্যানেজার। খুব ভালো একটা ছেলে, আশা করি তোরও ভালো লাগবে, আর ওরা তোর সব কাজে সাহায্য করবে। জি আবু, এখন আপনি চলে যান, আমি সব সামলে নিব। ওকে অরিন মা, তাহলে আমি গেলাম, আর তোমরা সবাই তাকে সাহায্য করবে কিন্তু। আমরা সবাই বসকে বললাম, জি বস, আমরা সবাই তাকে সাহায্য করব। তারপরে বস চলে যায়। তখন নতুন বস বলে, তোমাদের সবাইকে বলছি অফিসে কাজের সময় কেউ কোনো ধরনের গল্প বা কথা বলবে না। অফিসে ঠিক 9টার সময় সবাইকে আসতে হবে। 2 মিনিট দেরি করে আসলে তার জন্য সে সবার পরে যাবে। 1 ঘন্টা এক্সট্রা অফিসের কাজ করতে হবে। তোমরা কি সবাই বুঝছো? আমরা বললাম জি ম্যাডাম। তখন ম্যাডাম বলে, আমার একটা পার্সোনাল পিএ লাগবে। তোমরা কে হতে চাও আমার পিএ? তার জন্য তাকে আমি আলাদা করে টাকা দিব। এই কথা শুনে আমি সামনে থেকে পিছনে চলে গেলাম। আমার টাকা লাগবে না, ওদের যেদি মেয়ে, ওর পিএস আমি হতে চাই না। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন ম্যাডাম বলে, কি হলো, তোমরা চুপচাপ আছো কেন? কেউ কি হতে চাও না আমার পিএ? তখন সবাই আমাকে দেখিয়ে দিল আর ম্যাডামকে বলে, আদির মতো এত সুন্দর বা ভদ্র পিএস আর কোথাও পাবে না। ম্যাডাম, আপনার পিএস এর জন্য একমাত্র আদিই হতে পারবে। আমি বললাম, আরে মারুফ ভাই, আরিফ ভাই, কি বলছেন? আপনি থাকতে আমি কেন? আপনারা কেউ হয়ে না যান। আরিফ বলে, আরে ভাই, তোমার মতো আরেকটা ভালো ছেলে কি এই অফিসে কেউ আছে? তখন ম্যাডাম বলে, তাহলে আমার পিএর জন্য আদি ফাইনাল। ওকে আদি সাহেব। কান্না ভাব নিয়ে বললাম, ওকে ম্যাডাম। যাও, তোমরা সবাই গিয়ে কাজ করো। জি ম্যাডাম বলে সবাইকে নিয়ে চলে আসলাম। আর কোনো কথা না বলে কাজ করতে থাকলাম। তার মধ্যে ম্যাডাম আমাকে 2-1 বার তার রুমে আমাকে ডাকছে। কারণ আমার দুই পাশে দুটা মেয়ে, ওরা সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আর ম্যাডাম তো দেখতে পায় আর আমাকে কিছু কথা শোনায়। কাজে মন দিতে পারছি না, কারণ আমাকে যার পিএস হয়েছি মনে হয় না আমি অফিসে বেশি দিন থাকতে পারবো। তাই মন খারাপ হচ্ছে, মনে মনে বলতে থাকলাম, এই মেয়ে বস না হয়ে সরকার হওয়ার দরকার ছিল, কারণ এই মেয়ের সব যোগ্যতা আছে। এর মধ্যে লাঞ্চের সময় হলো, সবাই ক্যান্টিনে খেতে গেলাম। আর মারুফ আরিফ ভাইকে দেখতে পেয়ে তাদের কাছে গেলাম আর বললাম, ভাই আপনারা কি করলেন এটা? আমার জীবনটা শেষ করে দিলেন। কেন ছোট ভাই, কি হয়েছে? সুন্দরী ম্যাডামের পিএস হয়েছে, আরে আমাদের মিষ্টি খাওয়াবা, তোমার প্রমোশন হয়েছে, তুমি খুশি হবা, তা না করে উল্টা আমাদের উপর রাগ দেখিয়ে বসে আছে। তাহলে তোমাদের মধ্যে কেউ ম্যাডামের ইয়ে হয়ে যেতে। আদি তুমি তো জানো আমার বিবাহিত, আর আমার বউ যদি জানে তাহলে আমাদেরকে মেরে ফেলবে। তাছাড়া ম্যাডাম তো অনেক ভালো। ভালো না সাই, আমি ম্যাডামকে আগে থেকেই চিনি। আর কোনো কথা বলতে না দিয়ে আরিফ ভাই বলে, কি বলছিস ছোট ভাই, তোর এক্স ছিল নাকি? আরিফ ভাই আগে তো কথাটা শুনবা নাকি? ওকে, বল তুই। আমি আর ম্যাডাম একই ভার্সিটিতে পড়ছি। আর ম্যাডাম একদিন ভার্সিটির মাঠে বসে আছে, তখন একটা ছেলে এসে ম্যাডামকে প্রপোজ করে। আর ম্যাডাম তার গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। সাথে সাথে ওই ছেলেটা চুপচাপ করে ওই জায়গা থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ওই ছেলেটাকে ম্যাডাম তার গুন্ডা বান্ধবীদেরকে নিয়ে গিয়ে ছেলেটাকে তুলে নিয়ে আসে আর সবার সামনে তাকে মারধর করে। আর বলে, আমাকে কখনো প্রপোজ করবি বল, আর আমাকে যেখানেই দেখবি সেখানে আপু বলে ডাকবি, আর মাথাটা নিচ করে রাখবি বল। তখন ছেলেটা বলে, ঠিক আছে আপু, তাই করবো, প্লিজ আমাকে ছেড়ে দেন। ম্যাডাম বলে, ওকে, তার আগে তুই তোর শার্ট প্যান্ট খুলে এখানে রেখে তুই যাবি, ওকে। তারপরে ছেলেটা তাই করলো। তারপরে থেকে ম্যাডামকে দেখলেই ভয় লাগে। আর আপনারা আমাকে তার বিয়ে বানিয়ে দিলেন। তখন আরিফ আর মারুফ ভাই বলে, আমরা বেঁচে গেছি ভাই রাগে বসের হাত থেকে। ছোট ভাই আদি
তোমার তো পূর্বে পরিচিত, তাহলে মনে হয় তোমার সাথে তেমন খারাপ ব্যবহার করবে না। আর ম্যাডামও তো অনেক সুন্দরী, দেখো পড়াতে পারো কিনা। বড় ভাই তোমরা মজা করছো না? আমাকে বাস দিয়ে টাইমের দিকে তাকিয়ে দেখি সময় আছে মাত্র 10 মিনিট। কথা আর না বাড়িয়ে খাবার খেতে থাকলাম। খেয়ে আবারও ডেকে চলে গেলাম। সাথে সাথে পিয়ন এসে আমাকে ম্যাডামের রুমে যেতে বলে। আমি সাথে সাথে ম্যাডামের রুমে গেলাম। আমি গালে হাত দিয়ে বললাম, ম্যাডাম আমি কি করছি যে আমাকে মারলেন? মিস্টার আদি, আপনি আমার পিএ, আপনি খাবার খেতে গেছেন, বাট আমার খাবার আপনি রেডি করে দিয়ে যাবার দরকার ছিল না। সরি ম্যাডাম, আমি এর আগে কখনো কারো পিএস ছিলাম না, না আর জানিও না। এরপর থেকে সব রেডি করে দেবো ম্যাডাম। ওকে, বাট নেক্সট টাইম আর যদি ভুল করেন তাহলে কিন্তু তোমার কপালে খারাপ আছে। আর এখন যাও, নিজের কাজ করো। ওকে বলেই চলে আসলাম। ম্যাডামের রুমের থেকে বের হয়ে আসলাম আর মনে মনে বলতে থাকলাম, যে দূরে চট দিয়ে বলে নেক্সট টাইম যেন ভুল না হয়, চলে না মেরে বলতি তাহলে ঠিক আছে। তখন আরে ভাই, কি মাস্টার আদি বীর বীর করে কি বলছে? আর গালে হাত দিয়ে কি ভাবছে? যা ভাববার তাই ভাবছি। আপনার দুইজনে মিলে আমার ঘাড়ে যে বিপদ চাপাই দিয়েছেন, ওইটাতে এখন শাকচুন্নি হয়ে গেছে আর আমার ঘাড় মটকাবে যে কোনো সময়। তাই নাকি ছোট ভাই? তাই এখন সবাই কাজ করেন, যান, না হয় আমাকে ডেকে নিয়ে আমার কি না কি করে বসবে বলে। আর মারুফ ভাইকে পাঠিয়ে দিলাম আর আমি আমার কাজ করতে থাকলাম। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেল, সবাই চলে গেলে বাট আমি এখন যেতে পারলাম না, কারণ ম্যাডাম আমাকে থাকতে বলছে। তাই আমি একা একা বসে থাকলাম ম্যাডামের জন্য। তোর আর ভালো লাগে না, পিএস এর চাকরি করতে পারবো না, ম্যাডামকে বলে দেবো। এর মধ্যেই ম্যাডাম চলে আসলো আর আমাকে বলে কালকে যেন তাড়াতাড়ি অফিসে চলে আসি। আমি বললাম, ম্যাডাম সবাই আসবে নাকি? না, শুধু তুমি একা আসবে। আমার সাথে সাথে কান্না চলে আসলো, কারণ শুধু আজ থেকে আমার আর স্বাধীনতা মনে হয় শেষ হয়ে গেল। ম্যাডাম আমি পিএর চাকরি করবো না, আপনি একটা ভালো পিএস খুঁজে নেন না। চাকরিটা করার ইচ্ছে আছে কি তোমার? জি আছে ম্যাডাম। তাহলে কালকে সকাল 8টার সময় চলে আসবে। আর এখন চলে যাও। আমি আর কিছু না বলে চলে আসলাম। অফিস থেকে এসে দেখি গাড়ির রিক্সায় কিছুই নাই। আমি হেঁটে হেঁটে বাসায় আসলাম। এসে কলিং বেল দিতেই আমার ছোট বোন এসে দরজাটা খুলে দিল। আমি বাসায় এসে সোজা রুমে গিয়ে ফ্রেশ হলাম। চলে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আবির আহমেদ আদি। বাবা একটা স্কুলের টিচার, ছোট বোন নবম শ্রেণীতে পড়ে আর ছোট বোনের নাম মনিকা। আর আম্মু বাসা থাকে। ফ্রেশ হয়ে নিচে আসলাম, এসে আম্মুর কাছে গেলাম। আদি, একটা কথা বলবো? বলো আম্মু, কি বলবা? আদি, একটা বিয়ে করে নে না বাবা। আম্মু তোমাকে না কতবার বলছি এই বিয়ে নিয়ে আমার সামনে কখনো কোনো কথা বলবো না। বয়স তো কম হলে না, আর কিছুদিন পরে তো কেউ তার নিজের মেয়েকে তোর সাথে বিয়ে দিবে না। দেখা যাক। আচ্ছা আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও, কাল সকালে তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে। ওকে, চলে। আম্মু আমাকে খেতে দিলে আর আমি খেয়ে দিয়ে রুমে গিয়ে ফোনটা নিয়ে একটা মুভি দেখলাম, সাকিব ভাইয়ের নবাব এলএলবি। দেখে ভালোই লাগলো আর আস্তে আস্তে করে ঘুমও চলে আসলো। ফোন রেখে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা ফোনের দিকে তাকে তো অবাক, কারণ ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে এবং আননোন নাম্বার থেকে কল আসছে। আমি সাথে সাথেই কল দিলাম আর ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছে আর আমাকে ইচ্ছা মতো বকছে। আমি বললাম, কে আপনি আর এইভাবে আমাকে বকছেন কেন? আপনার আমি খাই না পড়ি? আমি অরিন। কি? সরি ম্যাডাম। কি বলছিলি তুই এতক্ষণ? কিছু না ম্যাডাম, বাট এত সকালে আপনি আমাকে কল দিলেন কেন? এত সকাল মানে? তুই দেখেছস কয়টা বাজে এখন? মাত্র 8টা বাজে। ম্যাডাম বলল মাত্র 8টা বাজে, তা ও আবার মাত্র। আজ না তাড়াতাড়ি বাসায় আসার কথা ছিল, সারা রাত কি গপের সাথে কথা বলছে নাকি? আমি বললাম, ছি ম্যাডাম কি যে বলেন না, এই পোড়া কপালে মনে হয় গপ নাই। ওই, তোর সাথে কি আমি প্রেম আলাপ করতে বসেছি নাকি রে? চাকরিটা বাঁচাতে চাইলে তাড়াতাড়ি অফিসে চলে আয়। ম্যাডাম আমি এখনই আসছি বলে ফোনটা রেখে সোজা বাথরুমে চলে গেলাম। 10 মিনিট গোসল করে ফ্রেশ হয়ে না খেয়ে বাসা থেকে বের হলাম। আম্মু বাবা কই যাচ্ছি এত সকালবেলা নাস্তা না খেয়ে? আম্মু অফিসে যেতে হবে, এখন আমাকে তাড়াতাড়ি করে আর অফিসে গিয়ে নাস্তা করে নেবো। আচ্ছা বাবা, গিয়ে আগে নাস্তা করবে, তারপরে অফিসের কাজ করবে কিন্তু। আচ্ছা আম্মু বলে বাসা থেকে বের হলাম। এর মধ্যে 2বার অরিন ম্যাডাম কল দিছে, আমি ধরি নাই। নব তাড়াতাড়ি করে বাসের জন্য দাঁড়িয়ে থাকলাম। 2 মিনিট পরে বাস পেয়ে গেলাম আর 20 মিনিট পরে অফিসে চলে আসলাম। এসে দেখি কেউ নয়, অফিসের ভেতরে একজন আছে, মনে হয় ম্যাডাম আছে। তাই সোজা ম্যাডামের রুমে চলে গেলাম, গিয়ে বসলাম। ম্যাডাম আসতে পারি? আসো। ম্যাডাম আমাকে এত সকালবেলা ডাকলেন যে, কোনো জরুরি কাজ আছে নাকি ম্যাডাম? আছে,
আজকে একটা পার্টি আসবে, তাদের সাথে একটা মিটিং আছে। 10টার দিকে তুমি থাকতে হবে, আমার সাথে তোমায় যেতে হবে। জি ম্যাডাম, কিন্তু 9টার সময় আসলেও তো হতো। কেন? আরও একটু বেশি ঘুমাতে পারতে নাকি? হুম, এত বেশি ঘুমালে তো মোটা হয়ে যাবে। আর তাড়াতাড়ি এসে পড়েছো, খুব ভালো হয়েছে। কোনো ঝামেলা আমি চাই না। ওকে যাও, আর নিজের ডেস্কে গিয়ে এই ফাইলগুলো চেক করো। ওকে। ওকে ম্যাডাম বলে কিছু ফাইল নিয়ে ডেকে চলে গেলাম, আর ফাইলগুলো চেক করতে থাকলাম। একে একে করে 8টা ফাইল চেক করা শেষ। এর মধ্যে মারুফ আরিফ ভাই চলে আসলে আরিফ ভাই বলে, কি মামা এত সকাল সকাল অফিসের আসার জন্য? মনে হয় বাসায় ঘুম আসছে না? আরে না, আরে আমাদের নতুন ম্যাডামের প্রেমে পড়ে গেছে, তাই তো চলে এসেছে। দেখ না, নিজে মনে করে কাজ করছে। মজা করছে না আমার সাথে? যখন নিজের একদিন ম্যাডামের ছাড়ি খাবে তখন বুঝবা। শালা সকালটা ভালো করে ঘুমাতেও দিল না, ডাইনি বস একটা। এর মধ্যে আমার দুই পাশের মেয়ে দুইটাও চলে আসলো। এসে আমাকে গুড মর্নিং আদি সাহেব বললো। আমিও গুড মর্নিং বলে আমার কাজ করতে থাকলাম। আর সব ফাইল দেখে ম্যাডামের রুমে যাই, আর গিয়ে বলি যে ম্যাডাম আমার কাজ হয়ে গেছে। দেখি ফাইলগুলো। এই যে নেন ম্যাডাম। ঠিক আছে, বাট আমি কি দেখতে কোনো ডাইনিং লাগছে মিস্টার আদি? কই না তো, আপনাকে তো একটা পুরীর মতো লাগছে। কে বলছে আপনি ডাইনি? যে বলছে তার মনে হয় চোখ নাই ম্যাডাম। না, কে জানি বলে আমি নাকি ডাইনিং লাগে, তাই বললাম আর কি। আমি আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি, আর বললাম ম্যাডাম আমি কিন্তু এখন যেতে পারি। যাও, আর আমি আসছি। আমি বললাম চলে আসলাম, আর ডেকে গিয়ে বসে পড়লাম। শালা ম্যাডামও শুনে ফেলছে ডাইনি বলছি, আর কোথাও কম লাগে না। এর মধ্যে ম্যাডাম চলে আসলো। ম্যাডামের সাথে আমি একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি একটা লোক কোটটাই পরে বসে আছে। ম্যাডাম সোজা গিয়ে লোকটাকে বলে, মিস্টার রাহুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিস অরিন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এই লোকটা কে যে দাঁড়িয়ে আছে? ও, ওর নাম হলো আবির আহমেদ আদি, আমাদের ম্যানেজার। ও আচ্ছা, আদি সাহেব আপনি? ও বসেন। জি বলে বসে পড়লাম, আর ম্যাডাম তার কাজ নিয়ে কথা বলছে। রাহুলও ম্যাডামের কথা শুনে ডিলটা ওকে করে নিল, আর কিছু টাকা অগ্রিম দিয়ে দিল, আর বলে মাল যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। ওকে, তাই হবে। মিস অরিন আপনি কিছু খেলেন না? কিছু খেয়ে গেলে ভালো হতো। ওকে, তাই করছি, বাট খেয়ে এসেছি, কিন্তু খাওয়ার ইচ্ছে নাই। বাট আপনি বলছেন বলে খাচ্ছি। ধন্যবাদ মিস অরিন। আমি আর ম্যাডাম বসলাম খেতে। আমার তো আগে থেকেই ক্ষুধা লেগে আছে। খাবার সামনে আসলে আমি আমার মতো করে খাচ্ছি। আসলে আমার ক্ষুধা লাগলে কিছুই মনে থাকে না, আমি আমার মতো করে খেয়ে যাচ্ছি। আমার খাওয়া শেষ। আমি অরেন ম্যাডামের দিকে তাকালাম, দেখলাম ম্যাডাম আর রাহুল দুইজনে আমার দিকে তাকিয়ে আছে। হায় হায়, কি লজ্জাটাই না লাগছে। কি করবো এখন? আমি চুপচাপ বসে আছি। তখন ম্যাডাম বলে, আদি সাহেব চলেন, আমরা এখন যেতে হবে। জি ম্যাডাম বলে ম্যাডামের সাথে গাড়িতে উঠলাম। আদি সাহেব, আজকে কি ক্ষুধাটা একটু বেশি লেগেছিল নাকি? জি ম্যাডাম, ক্ষুধাটা একটু বেশি ছিল। খাবার দেখে ক্ষুধা তো বেশি লাগবে, তাই না? জি না ম্যাডাম, আজকে সকালে নাস্তাটা করতে পারে নাই। কেন? আগে থেকে জানতে নাকি আজকে একটা রেস্টুরেন্টে নাস্তা করবে? না মানে আপনি ফোনের কারণে আমি নাস্তা করতে পারি নাই। আর আমার ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না, সামনে যা পাই তাই খেয়ে ফেলি। মনে মনে বলতে থাকলাম, শালে অপমান করতে আর সময় পেলি না। তাই বলে এভাবে খায় নাকি কেউ? আমি এইভাবেই খাই ম্যাডাম। আচ্ছা, এসব বাদ দাও। আমি বললাম এর মধ্যে অফিসে চলে আসলাম। ম্যাডাম অফিসের সবাইকে একসাথে করে সারা উদ্দেশ্য করে বলে যে নতুন একটা কাজ হাতে পাইছে, সবাই যেন মন দিয়ে কাজ করে। আর সবাইকে আবারও বলছি যেন কেউ অফিসে এসে গল্প না করে। বলে ম্যাডাম তার নিজের রুমে চলে যায়। আমি আমার মতো করে কাজে মন দিলাম। এর মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গেল, সবাই খেতে চলে গেল। আমাকে মারুফ ভাই বলে, কি ছোট ভাই খেতে যাবে না তুমি? আমি বললাম যাবো ভাই। কখন যাবা? চলো আমার সাথে। ভাই আপনারা মিলে আমাকে যার পিএস বানাইছেন তারাই আগে খাবার পরিবেশন করে আসি, তারপরে না হয় আমি খাবো। আপনারা গিয়ে খেয়ে আসেন। ওকে ছোট ভাই, যাচ্ছি। বলে ম্যাডামের রুমে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিয়ে ম্যাডাম বলে, তুমি আমার রুমে কি করছো? আর আসার আগে নক করে আসতে পারো না? এটাও কি বলে দিতে হবে? গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি, আর আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ছে। আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। তখন ম্যাডাম,
কি হলো? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আর আসার আগে অবশ্যই নক করে আসবে তুমি, ওকে? আর না হলে তোমাকে তার থেকেও বেশি শাস্তি পেতে হবে। যাও আমার সামনে থেকে। জি ম্যাডাম, চলে যাচ্ছি। বাট দুপুরের খাবার কি খাবেন? এখন মাথাটা নিচে করে বললাম। ও, দুপুরও হয়ে গেছে। আচ্ছা, তুমি এক কাজ করো, খাবারটা সাজিয়ে রেখে চলে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম ওকে ম্যাডাম। চলে গেলে আর আমি খাবার সাজিয়ে রেখে চলে গেলাম। আমি খেতেই একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আজকে খাবার বাসা থেকে আনতে পারে নাই, তাই রেস্টুরেন্টে খেয়ে আবারও অফিসে চলে আসলাম। এসে কাজ করছি, দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আর সবাই অফিস থেকে চলে গেলে আমাকে বাদে এর কিছুক্ষণ পরে ম্যাডাম চলে আসলো। এসে আমার হাতে কিছু ফাইল ধরিয়ে দিয়ে বলে এগুলো যেন কালকের মধ্যেই ক্লিয়ার করি, আমার হাতে যেন পাই। ওকে মিস্টার আদি। কি এতগুলা? আমি কি করে করবো ম্যাডাম? আমি পারবো না এতগুলো ফাইল কমপ্লিট করতে। জানি না কি করে করবা, বাট তোমাকে করতে হবে। আমি এত কিছু বুঝি না, ওকে? জি বলে ফাইল নিয়ে অফিস থেকে চলে আসলাম। বাইরে এসে দেখি কোনো গাড়ি নাই, আবারও হেঁটে হেঁটে বাসে যেতে হবে। আমি হেঁটে হেঁটে বাসে যাচ্ছি রাস্তা দিয়ে, আর মনে মনে ম্যাডামের 14 গোষ্ঠীকে ইচ্ছে মতো গালাগালি দিতে থাকলাম। 40 মিনিট পরে বাসে আসলাম। এসে সোজা রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে ম্যাডামের ফাইলগুলো নিয়ে কাজ করতে থাকলাম। আর ওইদিকে আমার ছোট মানে লামিয়া আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, কালকে না আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। না না না, আমি এখন ঘুরতে যেতে পারবো না, পর নিয়ে যাবো। কি? আমাকে নিয়ে ঘুরতে যাবে না তো? আরে কান্নার কি আছে বোন আমার? তুই না ভালো কান্না করিস না তুই। তাহলে বলো, আমাকে নিয়ে ঘুরতে যাবে? আমার অফিসে অনেক কাজ আছে, এখন ঘোরাঘুরি বন্ধ রাখ, কিছুদিন পরে তোকে নিয়ে আমি ঘুরতে যাবো। না মানে না, আমাকে নিয়ে তুমি যাবে কি না সেটা আগে বলো। আচ্ছা যা যাবো, বাট দুপুরে, ওকে? ওকে, ঠিক আছে। এখন তুই রুম থেকে যা, আমি কাজ করছি বলে লামিয়াকে পাঠিয়ে দিলাম। আর আমি কাজ করতে থাকলাম। অনেকক্ষণ পরে আম্মু আসলো। বাবা আদে, কি করিস তুই? কাজ করছে আম্মু। কাজ করতে করতে বুড়া হয়ে যাবি, তখন আর কেউ তোর কাছে কারো মেয়ে বিয়ে দিবে না। তার থেকে আমার কথা শোন, তুই বিয়ে করে নে বাবা। চাকরিটা হলো মাত্র 9 মাসের, এর মধ্যেই তোমরা শুধু বিয়ে বিয়ে করতে শুরু করে দিলে। তোমরা যদি এমন করো তাহলে আমি কিন্তু বাসা থেকেই চলে যাব। এখন এতে আমি বলি তোমার গায়ে লাগে না, যখন আমি থাকবো না তখন আর কেউ তোর বিয়ের কথা বলবে না। এখন খেতে আয়। আম্মু তুমি এমন ভাবে কথা বলো কেন? তুমি থাকবে না মানে কি? তুমি কই যাবে আমাদেরকে ছেড়ে? কেন? যেখানে গেলে আর কেউ কখনো ফিরে আসে না, সেখানে চলে যাবো। সাথে সাথে আম্মুকে জড়ি ধরে কেঁদে দিলাম। আর বললাম না আম্মু, এই কথাটা আর কখনো বলবে না। তাহলে বল, বিয়ে করবি আগে? করব, বাট আরো কিছুদিন পরে। এর আগে কখন তুমি বিয়ের কথা বলবো না, কিন্তু বলে দিলাম। ওকে, বাট আমার যদি মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু তুই বিয়ে করতে হবে। ওকে যাও এখন। যামু, তার আগে এখন খেয়ে যা, রাত 9টা বাজে, পরে কাজ করিস। আসছি, তুমি যাও বলে আম্মুকে পাঠিয়ে দিলাম। আর আমি কাজ বন্ধ করে দিয়ে খেতে চলে গেলাম। সবার সাথে খাবার খেয়ে আমি আবারও চলে আসলাম। এসে কাজ করতে হতে রাত 12টা বেজে গেছে। কাজটাও শেষ করতে হবে, তাই মন দিয়ে কাজ করতে থাকলাম। রাত 1টা বাজে। কাজ শেষ হলে ফাইলগুলো গুছিয়ে রাখলাম আর ম্যাডামকে বকতে থাকলাম। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা ধরি। আসসালামু আলাইকুম। অফিস থেকে সালামের উত্তর দিলে একটা মেয়ে। আমি বললাম কে আপনি? আমি অরিন। নামটা শুনে ঘাবড়ে গেলাম। আমি তো মনে মনে বকছি, ম্যাডাম কি শুনে ফেলে নাকি? হায় হায়, এখন আমার কি হবে? তখন ম্যাডাম বলে, তোমাকে যে ফাইলগুলো দেখার জন্য দিয়েছিলাম সেগুলো কি তুমি দেখেছো? ম্যাডাম সব দেখা মাত্র শেষ হলো। গুড, এখন ঘুমিয়ে যাও, কাল সকাল সকাল অফিসে ফাইলগুলো নিয়ে চলে আসবে, কেমন? জি ম্যাডাম বলে ফোনটা কেটে দিলাম আর ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এসে সেই 7:45 বাজে। তাড়াতাড়ি করে বাথরুমে গেলাম আর ফ্রেশ হয়ে আম্মুর থেকে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে নাস্তা করে একটা রিক্সা নিয়ে 8:20-র মধ্যে অফিসে চলে আসলাম। এসে থেকে ম্যাডাম এখন আসে নাই। আমি অফিসের ভেতরে গেলাম আর ফাইলগুলো ভালোভাবে আবারও দেখলাম, কোনো ভুল আছে কিনা দেখলাম। নাই, এর মধ্যে ম্যাডাম চলে এসেছে। সব ঠিক আছে ফাইলগুলো? আমি বললাম জি ম্যাডাম। ম্যাডাম বলে ওকে ফাইলগুলো দাও আমাকে। আমি ম্যাডামকে ফাইলগুলো দিয়ে ম্যাডামের কাছ থেকে ছুটি নিলাম। এই বলে যে আমার শরীরটা ভালো নাই, আমাকে যেন ছুটি দেওয়া হয়। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলে ওকে যাও, তোমার আজকে ছুটি, সকলকে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আমি বললাম ওকে ম্যাডাম বলে চলে আসলাম। বাসায় এসে লামিকে বললাম বিকেলে লামিকে নিয়ে ঘুরতে যাবো, এখন আমি ঘুমাবো বলে উপরে চলে গেলাম। গিয়ে খাটে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম।
লামিয়ার ডাকে আমার ঘুম ভেঙে যায় আর বলে উঠে ফ্রেশ হয়ে ভাইয়া বিকেল হয়ে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি লামিয়াও রেডি। আমি আর লামিয়া একটা রিক্সা নিয়ে একটা পার্কে যাই আর অনেক ঘুরলাম। লামিকে নিয়ে ঘুরতে ঘুরতে একটা জায়গায় গিয়ে বসি লামিকে নিয়ে। লামিয়া নাকি আইসক্রিম খাবে। আমি আইসক্রিম নিয়ে এসে লামিকে একটা আইসক্রিম দিলাম আর আমি একটা নিলাম। আইসক্রিম নিয়ে আমি আমার জায়গায় বসলাম আর ও পিছন দিকে ফিরে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি আইসক্রিম খাচ্ছিলাম। হঠাৎ করে কারো গায়ের সাথে আমার গা লেগে যায় আর আমি পিছন ফিরে তার চেহারাটা দেখার জন্য যখনই দেখলাম আমি রীতিমতো অবাক, কারণ আমার পিছনে তো উড়িন ছিল, মানে ম্যাডাম। আমি বললাম সরি ম্যাডাম। তখন লামিয়া বলে, আরে তুমি কেন ভয় পাচ্ছ? সরি তো বললা, তাই না? ওই তোর না শরীর ভালো না? তুই এখানে মেয়ে নিয়ে ঘুরতে এসেছিস তাই না? কেন? মেয়ে নিয়ে ঘুরতে আসলে তোমার সমস্যা কি? আর তুই এইভাবে ওই মেয়েকে ভয় পাও কেন? আমি আছি না, ওই মেয়ে তোমাকে কিছু বললে আমি কি ওই মেয়েকে ছেড়ে দিব? ওই মাইয়া, তুই আমার কি করবি? আমি কি? লামিয়া থাম তুই। আর ম্যাডাম আপনি এখানে বা কি করেন? কেন তোকে বলতে হবে নাকি আমি এখানে কি করছি? আর তোর না শরীর খারাপ, আর তুই কি না এখানে মেয়ে নিয়ে ঘুরতে এসেছিস? ওই মাইয়া, তোর ব্যবহার এমন কেন রে? আর তুই আমার কলিজার সাথে এমন ব্যবহার করছিস কেন? ও মা, তোমার কলিজা? আরে আদি, তোর যে একটা কলিজা আছে, আগে তো বলিস নাই। আপনি আমার অফিসে বস, এখানে বস না। আর আপনি আমার বোনের সামনে আমার সাথে এমন ব্যবহারও করতে পারেন না ম্যাডাম। কি? এই মেয়ে তোমার বোন? কি? ওই ডাইনির মতো মেয়েটা তোমার অফিসের বস? আর ভাইয়া, তুই যে বললি তোর বস অনেক ভালো। লামিয়া বাসায় চল। আর হ্যাঁ, কালকে আমি অফিসে আসছি সকাল 8:45, আর আপনি আশা করি ঠিক সময়ের মধ্যে আসবেন। কালকে আমার শেষ দিন। সরি আদি, প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি আর আপনার কথা শুনছি না ভাই। আর লামিয়া তুই আমার সাথে চল বাসায়। চলো ভাইয়া। আমি আর লামিয়া বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম আর বাসায় চলে আসলাম। এসে সোজা আমি আমার রুমে চলে আসলাম। শালা ম্যাডাম এসে সব আনন্দ মাটি করে দিল। কতদিন পরে বোনকে নিয়ে একটু ঘুরতে বের হলাম, আর সেইখানেও ম্যাডাম। ওহ, আসতে হলো। এর মধ্যে লামিয়া। ভাইয়া, তুই না চাকরিটা ছেড়ে দে। তোর ম্যাডামটা না কেমন কেমন। তুই ঠিকই বলছিস, চাকরিটা ছেড়ে দেবো। কালকে গিয়েই আমি বলে দেবো যে আমি চাকরি করব না। তাই কর। আম্মু ডাকে তোমাকে ভাইয়া। চল। তারপরে আমি আর লামিয়া আম্মুর কাছে চলে গেলাম। আমি বললাম, আম্মু আমাকে ডাকছো? ডাকছি। তোকে তোর আব্বু শরীরটা ভালো না, তুই একটু ওষুধের দোকানে যেতে হবে। কি হয়েছে আব্বু? তোর আব্বু হঠাৎ করে বুকে ব্যথা করছে। তাহলে আমি আব্বুকে নিয়ে হাসপাতালে যাই, কেমন? হাসপাতালে নিতে হবে না, তুই ওষুধের দোকানে গিয়ে বুকে ব্যথা হলে ওষুধ দিয়ে দিবে। আমি বললাম, আম্মু আমি এত কিছু বুঝি না, আব্বুকে আমি এখনই হাসপাতালে নিয়ে যাবো। বলে আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু তুমি উঠে বসো, তোমাকে এখনই আমি হাসপাতালে নিয়ে যাবো। আরে বাপ, হাসপাতালে যেতে হবে না। আমার বুক ব্যথাটা আমার মাঝে মধ্যে হয়, আবার কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে যায়। এত কিছু বুঝি না, তুমি চলো তো, আমার সাথে চলো। আমি একটু রুম থেকে আসছি, আপনি আব্বুকে রেডি হন। বলেই চলে আসলাম রুমে। এসে কিছু টাকা নিয়ে আবারও আব্বুর কাছে চলে আসলাম আর আব্বুকে নিয়ে বাসা থেকে বের হলাম। আম্মু বলে, বাবা আদি আমিও যাবো সাথে। সাথে আমিও বলে, তাহলে আমি বাসায় একা একা কি করবো, আমাকেও নিয়ে যা। বলেই সবাই বাসা থেকে বের হয়। আমি একটা সিএনজি নিয়ে একটা হাসপাতালে যাই। একটা ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলে, আগে আপনার বাবার বুকটা কি এক্সরে করাতে হবে, তারপরে আমরা বলতে পারবো কেন আপনার বাবার বুকে ব্যথা। তাহলে তাই করেন ডাক্তার সাহেব। ওকে, তাহলে আমাদের কাজ শুরু করে দেই। আমি বললাম, করে দেন তাড়াতাড়ি করে। বলে আমি আব্বুকে বললাম যে ডাক্তার সাহেব আপনাকে একটু চেক আপ করবে, আপনার বুকটা কেন ব্যথা করে বলে। আব্বু ডাক্তারের কাছে পাঠালাম আর আম্মু লামিয়া চিন্তা শুরু হয়ে গেল। সাথে আমারও আর ভালো লাগছে না। কি করব, আম্মুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেমন কেমন একটা কালো ছায়া হয়ে নামছে আমাদের উপরে মনে হয়। না না, কি ভাবছি আমি। আম্মু লামিয়াকে বললাম, তোরা এখানে থাক, আমি একটু আসছি। ডাক্তার বের হলে আমাকে একটা কল দিবি কেমন। বলে বের হলাম এক্স-রে পরীক্ষা করা রুমটার থেকে। হঠাৎ করে দেখি আমি চমকে গেলাম, কারণ আমার নজরটা একটা রুমের দিকে পড়লো আর একটা মেয়েকে দেখতে পেলাম, বাট চেহারাটা দেখা যায় না। কিন্তু আমার মনে হয়েছে মেয়েটা অরিন ম্যাডাম। তাই আমি ওই রুমের দিকে গেলাম।
আর গিয়ে দেখি সত্যি এটা অরিন ম্যাডাম, আর সাথে আমার বস আর একটা কেবিনে শুয়ে আছে। আর তখনই অরিন ম্যাডাম আমাকে দেখতে পায় আর আমার কাছে এসে বলে, তুই এখানে কি করিস? না মানে আব্বু অসুস্থ, তাই আব্বুকে নিয়ে হাসপাতালে আসলাম, আর আপনাকে দেখতে পেলাম তাই এখানে আসলাম। ও, আপনি এখানে কি করেন? আমি কিন্তু দেখছি আমাদের বস অসুস্থ, না জানার ভান করে আছি। দেখি ম্যাডাম কি বলে। আপু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আরে ম্যাডাম আপনি কাঁদবেন না, দেখবেন স্যার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয়। আমার আব্বু ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। কেন ম্যাডাম, আপনার আম্মু কই? আমার যখন 5 বছর তখন আমার আম্মু মারা যায়, আর আমাদিকে তাকিয়ে আব্বু আর বিয়ে করে নাই। যদি সৎমা আমাকে কষ্ট দেয়। ও, তা স্যারের কিছু বলতে যাবো এর মধ্যেই আমার কল আসে। লামিয়া কল দিছে আর বলে, ভাই আব্বুকে ডাক্তার কেবিনে নিয়ে এসেছে, তুমি চলে আসো। আমি আসছি বলেই ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি আসছি, আব্বুকে নিয়ে এসেছে। ও আচ্ছা যান, কিন্তু কল কে দিচ্ছে? আমার ছোট বোন লামিয়া। আচ্ছা একটা কথা বলি, জি বলেন। আমাকেও নিয়ে যাবে তোমাদের পরিবারের সাথে, দেখা করিয়ে দিবে? কি বলছেন ম্যাডাম? আপনি কই আর আমরা কই? আর আপনি দেখা করে বা কি করবেন? তার থেকে ভালো আপনি স্যারের পাশে থাকেন। ওই তোকে বলছি না আমাকে নিয়ে যেতে, চল। ওকে ম্যাডাম চলেন, বলে ম্যাডামকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম। সাথে সাথে বলে, আরে এই মেয়েকে? আম্মু ওর নাম অরিন, ও হচ্ছে আমার আম্মুর। সাথে সাথে আমাকে থামিয়ে দিয়ে বলে, ও হচ্ছে আমার ব্যাটার বউ। তাইতে আর এই কারণে তুই এতদিন বিয়ে করতে চাস নাই, তাই না? আমাদেরকে বললে কি আমরা মানা করতাম নাকি? এত সুন্দর রাজকন্যা একটা মেয়ে। আম্মুর কথা শুনে হাওয়া হয়ে গেলাম। আমি বললাম, আম্মু উনি হলেন আমাদের কোম্পানির নতুন বস, আগে আমাকে তো বলতে দেবা নাকি? তারপরে না হয় তুমি। কি সরি মা, আমি মনে করেছি। না আম্মু, সরি বলতে হবে না। এর মধ্যেই ডাক্তার আমাকে ডাকলো। আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলে, আপনার বাবার তেমন কিছু বড় কোনো রোগ নাই, বাট আপনার বাবাকে টেনশন মুক্ত রাখবেন সব সময়, কেমন? আমি বললাম, জি ডাক্তার সাহেব। আর কিছু ওষুধের নাম আমার হাতে দিয়ে দিল আর বলে সব সময় যেন ওষুধগুলো খায়। আমি বললাম, ওকে ডাক্তার সাহেব। বলে ডাক্তারের বিল বিনিয়ে দিয়ে চলে আসলাম। এসে দেখে তো অবাক, কারণ ম্যাডাম লামিয়া আম্মু বসে হাসি খুশি ভাবে কথা বলছে। তার থেকে বড় কথা হলো, লামিয়া ম্যাডামের সাথে কথা বলছে। যে মেয়ে একবার যার উপরে রেগে যায় তার সাথে কথা বলতে চায় না। আমি তাদের সামনে গেলাম, গিয়ে বললাম যে আমাদের কাজ শেষ, এখন চলো সবাই। তখন আম্মু, না, আমরা চলে গেলে এই মেয়ের কি হবে? তার থেকে ভালো আমি এখানে এই মেয়ের সাথে থাকি, তোরা চলে যা। আম্মু, আমিও এখানে থাকবো অরিন আপুর সাথে। তাহলে আব্বু তুমিও বলো যে তুমিও এখানে থাকবে। না মানে তোর মা আর লামিয়া যখন এখানে থাকবে তখন না হয় আমিও এখানে থাকবো। তাহলে আমি একা একা বাসায় গিয়ে কি করবো? আমিও আসি। এখন সবাই চলো আঙ্কেলের কেবিনের সামনে। সবাইকে নিয়ে আঙ্কেলের কেবিনের সামনে চলে আসলাম। কিছুক্ষণ পরে ডাক্তার আসলো, এসে বলে, আপনাদের রোগী 10 মিনিট পরে জ্ঞান ফিরবে, আর চাইলে আজ বা কাল সকালে নিয়ে যেতে পারবে। সবাই একটু খুশি হলো। কিছুক্ষণ পরে স্যারের জ্ঞান ফিরলো। ম্যাডাম দৌড়ে স্যারের কাছে যায় আর স্যারকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তখন আমাদের সবাইকে দেখে স্যার ম্যাডামকে বলে, ওরা কারা আর আদি এখানে কি করে? তখন ম্যাডাম স্যারকে সব খুলে বলে। তখন স্যার আমার আম্মু আব্বুকে বলে, আপনাদের কাছে আমি তো ঋণী হয়ে গেলাম, আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করবো না। যখন ভাইজান বলেছেন তখন আবার কি ঝিনে আর কিসে ধন্যবাদ? আর চলেন আপনাকে নিয়ে আমাদের বাসায় যাই, আজকে রাতটা থেকে না হয় কাল চলে যাবেন। ম্যাডাম আর স্যার বলে, না আমাদেরকে বাসায় যেতে হবে। তখন আম্মু বলে, দেখেন আপনাদের বাসায় এখন কেউ থাকবে না, আর আবার যদি কিছু হয়ে যায় তখন। আর আম্মু আমাকে ধাক্কা দিয়ে বলে আমিও যেন বলি যে স্যার আমাদের বাসায় যেন যায়। আমিও বললাম যে স্যার আমাদের বাসায় আসতে। তারপরে লামিয়া ম্যাডামকে বলেই যে আমাদের বাসায় আসতে। পরে বাধ্য হয়ে রাজি হয়ে সবাই মিলে ম্যাডামের গাড়িতে দিয়ে আমাদের বাসায় আসলাম। আর আমাদের বাসাটা তেমন বড় না, আবার এতটা ছোটও না। আর আমার বোন সবসময় বাসাটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে। ম্যাডামকে লামিয়ে নিয়ে গেল আর স্যারকে আব্বু আমার রুমে রেখে আসলো। আর আমি সোফায় বসে পড়লাম। তখন পেছন থেকে কেউ একজন আমার নাম নিয়ে ডাক দিল। আমি পেছন ফিরে দেখি অরিন ম্যাডাম। আমি বললাম, ম্যাডাম কিছু বলবেন? আমাকে বাসায় ম্যাডাম বলতে হবে না, আর আমরা তো সেম বয়সের, একই ভার্সিটিতে পড়ছি। তুমি চাইলে অরিন বলে ডাকতে পারো। জি ম্যাডাম। আবারও ম্যাডাম? শুধু অরিন কি বলবা? অরিন। গুড বয়।
আচ্ছা, তোমাদের বাসাটা এত সুন্দর করে কে সাজিয়েছে? আমি কিছু বলতে যাবো তার আগে পিছন থেকে লামিয়া বলে, আমি সাজিয়েছি অরিন আপুকে। কেন, ভালো লাগে না আপু তোমার? কেন নয়, এত সুন্দর করে তোমরা বাদে কে সাজাবে? এখন আপনারা সবাই ফ্রেশ হয়ে আসে, খাবার খেতে হবে। আম্মু খাবার রেডি করছে। আমরা রেডি, এখন যাও ভাই। তুমি আম্মুর সাথে গিয়ে সব রেডি করে আমি আর অরিন আপু বসে বসে গল্প করবো। কি, আমি যাব রান্না করে? যা এখান থেকে, ফাজিল। অরিন আপু, ওই, তুমি ওকে ভয় দেখাও কেন? যাও বলছি আন্টির সাথে রান্নাঘরে। না মানে যাচ্ছি ম্যাডাম বলেই চলে আসলাম। আরেকবার পিছন দিকে তাকালাম, দেখলাম অরিন আর লামিয়া হাসাহাসি শুরু করে দিল। আমি আর কোনো কিছু না ভেবে আমার কাছে চলে আসলাম। কি রে আদি, তুই হঠাৎ রান্নাঘরে? কিছু বলবি নাকি? কি আর বলবো, বাসায় দুটো রাক্ষসী আছে না, ওরা আমাকে মানে তোমার একমাত্র ছেলেকে রান্নাঘরে পাঠাইছে। দেখছো ওদের কত বড় সাহস। তখন ওপাশ থেকে একটা আওয়াজ আসে, কে বলে আমরা রাক্ষস নি? আমি বললাম কেউ না, কেউ মনে হয় ভুল শুনছে আম্মু। হ্যাঁ বুঝলাম। আচ্ছা যা, তুই গিয়ে টেবিলে সব কিছু নিয়ে রেডি কর। ওকে ওকে, বাট তুমি হাসলে কেন? সেটা তো বললে না আম্মু। তুই ছোট মানুষ, তুই বুঝবি না এইসব। যা এখন। আমি যখন ছোট মানুষ, তাহলে আমাকে বিয়ে করানোর জন্য এত উঠে পড়ে রাখছো কেন? আহা, কারণ আমার ছেলে শুধু মাথায় লম্বা হয়েছে, তার মাথায় একটুও বুদ্ধি নাই, তাই তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। আর কিছুদিন পরে তোর কাছে কেউ মেয়ে দিবে না। কি, তুমি তোমার ছেলেকে এটা বলতে পারলে? যাও, তোমাদের সাথে কথা নাই বলে চলে আসবো। তখনই আম্মু, বাবা রাগ করতেছো? রাগ করিস না, আমার মন চায় যে আমার ছেলে বিয়ে করুক আর আমি আমার ছেলের পুলা মেয়ে নিয়ে একটু খেলাধুলা করি। তুই কি এটা চাস না? আম্মু বিয়ে করলে তোমার নতুন ছেলের বউ আসবে, আর 6 মাস পরে সেই সংসারটা ভেঙে যাবে, আর তোমাদের কাছ থেকে আমাকে দূরে নিয়ে যাবে, আর আমি তোমাদেরকে ছাড়া বাঁচতে পারবো না আম্মু। সব মেয়েরা এক হয় না, আর একদিন না একদিন তোকে তো বিয়ে করতে হবে বাবা। আচ্ছা আম্মু, খাবার নিয়ে আসে তো এই টেবিলে সবাই অপেক্ষা করছি বলে আমি চলে আসলাম খাবার নিয়ে। যদি খাবার নিয়ে না আসতাম তাহলে আম্মু মনে হয় আজকে আমার বিয়েই দিয়ে দিত। ভালো ভালো খাবার নিয়ে চলে আসলাম, টেবিলে সুন্দর করে সাজিয়ে নিলাম। এর মধ্যে আম্মুকে ডাক, অরিন ম্যাডামকে, লামি আর আম্মুকে সবাইকে টেবিলে বসালাম। কি রে আদি, তুই বসবি না খেতে? আমি বললাম না, আজকে আমি খাবার পরিবেশন করবো আর তোমরা সবাই খাবার খাবে বলে সবার প্লেট সামনে দিলাম, আর প্লেটে ভাত দিলাম, তরকারি সামনে দিলাম, দিয়ে একটা নাদান ছেলের মতো দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে অনিল ম্যাডামের হাঁচি ওঠে। আমি তাড়াতাড়ি করে ম্যাডামকে পানি দিলাম। ম্যাডাম পানি খেয়ে 1 মিনিটের মতো চুপ হয়ে গেল। এরপরে আবারও খাবার খেতে শুরু করলো। খাবার খেয়ে অনিল ম্যাডাম বলে, আন্টি আপনাকে ধন্যবাদ আজকের খাবারের জন্য। খাবারটা সত্যি অসাধারণ ছিল। ধন্যবাদ দিতে হবে না মা, তবে মাঝে মাঝে আমাদের বাসায় এসে খাবার খেয়েছো, তাতেই আমি খুশি হমু। সত্যি আন্টি আপনি খুশি হবেন? আপু তুমি আসবা আর আমরা সারাদিন ঘুরমু, গল্প করমু। ওই মেয়ে চুপ কর, ফাজিল মেয়ে। আম্মু তোমার মেয়ে কিন্তু একটু বেশি কথা বলে। ওকে কেন বলবো চুপ থাকতে? ওর কি দোষ? আজকে যদি ঘরে একটা বউ থাকতো তাহলে লামি একটু সময়টা কাটাতে পারতো ওর সাথে কথা বলে। মেয়েটা সারাদিন একা একা কোথাও ঘুরতে যেতে পারে না। আরে আম্মু, কোন কথা থেকে কোন কথায় চলে আসলে, আর এখানে বিয়ের কথাটা কেন তুলো? তখন লামিয়া বলে, কি মিস্টার আদি, বিয়ে করে না কেন? কেউ আছে নাকি? থাকলে বলেন, আন্টি সব মেনে নেবে। আর কিছুদিন পরে তো আর মেয়েই পাবেন না। আমি বললাম, ম্যাডাম আপনিও আমার মতো শুরু করে দিচ্ছেন। কই যাবো আপনাদেরকে নিয়ে? আচ্ছা যান, আপনি গিয়ে শুয়ে পড়েন। আমি ম্যাডাম আর লামিকে বললাম গিয়ে শুয়ে পড়তে, আর ম্যাডামকে বললাম বড় স্যার নাকি খাবে না রাতে, তাই আপনি গিয়ে শুয়ে পড়েন, সকালে অফিস যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে কাল। ম্যাডাম বলে ওকে যাচ্ছি। ম্যাডাম চলে যাওয়ার পরে আমি আম্মুকে বললাম, কি পাইছো তোমরা? সবাই আমার বিয়ের মধ্যে এতদিন তো বাসায় বলতেই, আজকে তোমরা সবাই ম্যাডাম সামনে বলা, আর ম্যাডামকেও বললা। কি করবো বল, তুই তো আর আমাদের কথা শুনিস না, তাই তোর ম্যাডামের সামনে বললাম। তোর ম্যাডামকে বললাম যে বলতে। ছি 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 আম্মু, তুমি তোমার একমাত্র ছেলেকে তার বসের সামনে অপমান করলে। কি করবো, আমার ছেলে তো বিয়ে করছে না। আচ্ছা তুই আগে খাবার খেয়ে নে, বাপ তারপরে কথা বলবো না। আমি খাবো না খাবার। তোমরা সবাই আমার সাথে কেমন কেমন করো যেন কথা বলে। ওই, তোর সাথে কেমন কেমন করে কথা বলি আমরা? তুই যদি না খাস আমি তোরে বলবো না যে তুই খাস না কেন, আর আদর করে বলবো না বাবা খেয়ে নে। কি, তুমি কি আমার সৎ মা নাকি গো? তোমার কথা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে আম্মু।
এখন শুধু কথা চেঞ্জ হয়েছে, আরও কিছু চেঞ্জ হওয়ার আগে বিয়ে করে নে, আর না হয় তোর রান্না তুই নিজে করে খেতে হবে। সমস্যা নাই, আমি প্রতিদিন হোটেলে খেয়ে আসবো। ও মা, তাই বুঝি? আমার পুত্র তাহলে তোর প্যান্ট শার্ট গেঞ্জি এগুলা ধুইবে কে, আর তার বিছানা গুছিয়ে দেবে কে? কেন, একটা কাজের মেয়ে আমি রাখবো? আমার ঘরে কেন কাজের মেয়ে আসলে আমি ওই মেয়েকে প্রথমে ঝাড়ু দিয়ে পিটাবো, তারপর ওই মেয়ের সাথে তোর বিয়ে দিমু, তখন বুঝবি। কি আম্মু, এইটা কথা তুমি বলতে পারলে? আর তুমি হঠাৎ করে কি হয়েছে? এত কঠিন হয়ে গেলে কেন আম্মু? এইসব বাদ দিয়ে এখন খাবি কিনা বল। খাবো। যদি না বলি তাহলে আম্মু যদি সত্যি সত্যি আর খেতে না দেয়। এমনি আম্মু রেগে আছে আজ, বলে খাবার প্লেটে নিয়ে নিলাম, আর যা আছে তাই দিয়ে খেয়ে নিলাম। আম্মু খাবারের সব প্লেটগুলো ধুয়ে নিল, আর আম্মুকে পাঠিয়ে দিলাম। আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। সোফায় শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, আম্মু হঠাৎ করে সব কথাগুলো চেঞ্জ হয়ে গেল কেন? এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পরে কেউ একজন এসে আমাকে ডাকতে থাকলো। আমি বললাম, কি হয়েছে? মাত্র ঘুমালাম বলে। তার দিকে তাকলাম, দেখলাম আম্মুকে। তুই মাত্র ঘুমাইলি, তুই জানিস এখন কয়টা বাজে? জানি তো, 3 বা 4টা বাজবে। আরে গাধা, এখন বাজে 9টা। তুই অফিস যাবি না আজ? কি 9টা বাজে? হায় হায়, আজকে আমি শেষ। আরে আগে আমাকে ডাকবা না, এখন আইসে আমাকে ডাকতে। ম্যাডাম কই? তোর ম্যাডামকে কখন চলে গেছে? কি বলে লাফ দিয়ে সোফা থেকে উঠে দৌড়ে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে বাস থেকে বের হব, তখন আম্মু বলে, নাস্তাটা করে নে, তারপর অফিস যা। না আম্মু, আগে অফিসে যেতে হবে, তারপরে আমি নাস্তা করবো। বলে চলে আসলাম। আম্মু অনেকবার ডাকছে, বাট আমি চলে আসলাম। এসে সাথে সাথে বাস পেয়ে গেলাম, আর তাড়াতাড়ি করে অফিসে এসে দেখি সবাই চলে এসেছে। অফিসে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি মিস্টার আদি, আজকে তো দেরি হলো কেন? কই দেরি, মাত্র 9টা 10 বাজবে হয়তো। কি বলে ছোট ভাই, এখন তো বাজে 9টা 30। যাও কেবিনে, আজকে তোমার খবর আছে মনে হয়। আমার শরীরটা কেমন কেমন জানি করতে শুরু করে দিল। আমি বললাম, ভাই আমাকে কেন ভয় দেখাস? এখন ম্যাডামের অত্যাচারে থাকতে পারছি না, আবার দেখা যে সময় মতো আসতে পারে নাই বলেই ভয়। আমি আর পারছি না, আজকে যদি আমাকে কিছু বলে তাহলে আমি এই চাকরি ছেড়ে দেবো ভাই। আরে ছোট ভাই, এত ভয় পেলে হবে? বুকে সাহস রাখো। বুকে তো অনেক সাহস আছে, বাট ম্যাডামের কাছে গেলে আমি সব ভুলে যাই। বলে নিজের কেবিনে বসলাম। সাথে সাথে আমার ডাক পড়লো। পিয়ন এসে বলে গেল যে আমি যেন তাড়াতাড়ি যাই। আমি তাড়াতাড়ি করে ম্যাডামের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আর আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে ভেতরটা কেমন কেমন যেন করছে। বুকে সাহস নিয়ে ম্যাডামের রুমে ঢুকলাম। আমাকে দেখে ম্যাডাম বলে, কে মিস্টার আদি, এত ঘুম কোথা থেকে আসে তোমার? এমন তো নয় যে তুমি নতুন বিয়ে করেছো তাই তোমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়। এটা অফিস, আর অফিস অফিসের মতো চলবে। আজকের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি, বাট আরেক দিন যদি তুমি দেরি করে আসো তাহলে কিন্তু তোমার খুব কঠিন শাস্তি পেতে হবে। জি ম্যাডাম, বলে চলে আসবো। ঠিক তখন ম্যাডাম ডাক দেয়, আমাদের কাজ কতটুকু শেষ হয়েছে সেটা কি তুমি জানো? জি ম্যাডাম, কাজ সবাই ঠিক মতো করছে, আর কিছুদিনের ভিতরেই শেষ হয়ে যাবে ম্যাডাম। ওকে, আপনি যান, গিয়ে কাজ করেন। জি ম্যাডাম, বলেই চলে আসলাম ম্যাডামের রুম থেকে। একটা বড় সড়ো নিঃশ্বাস নিলাম, সোজা নিজের কেবিনে চলে আসলাম। কি আদি সাহেব, আজকে মনটা খুশি খুশি লাগছে? এমনি, আজকে ম্যাডাম কিছু বলে নাই তাই। ও আচ্ছা, তে বিয়ে কি করবে না মিস্টার আদি? মেয়ে তো মনের মতো পায় না। কেন, আপনার আশেপাশে কত সুন্দরী মেয়ে আছে, ওদের দিকে একটু নজর দিলে তো পারেন। আমার আম্মু যে মেয়েকে পছন্দ করবে আমি সেই মেয়েকেই বিয়ে করব, সামি আপু। ও আচ্ছা, ভালো। তো সামি আপু, আপনি কেন বিয়ে করছেন? আপনার তো বয়স হয়েছে বিয়ের। আমার যে বিয়ের বয়স হয়েছে সে এতদিনে লক্ষ্য করেছে, যার জন্য অপেক্ষা করছি সে এতদিন দেখেও নাই। কার জন্য অপেক্ষা করছেন সামি আপু? কেন বুঝেন না? আপু, আমি আপনাকে আপু বলে ডাকি, বাট আপনি যেটা বলছেন বা চাইছেন তা কখনো সম্ভব। আপনি দেখতে অনেক সুন্দর, আমার থেকেও বেটার কাউকে পাবেন, তাই আমি চাইছি আপনি আর কখনো এইসব কথা আমার কাছে বলবেন না। কিন্তু আমি সত্যি। আমি থামিয়ে দিলাম, আর কিছু বলতে না দিয়ে আমি চুপ করে দিলাম, আর কাজ করতে বললাম। যে কোনো সময় ম্যাডাম চলে আসতে পারে। কাজে মন দিলাম। কিছুক্ষণ কাজ করার পরে আমার ফোনে একটা কল আসে। আমি ফোন রিসিভ করি। ওপাশ থেকে আম্মু। আদি, আজকে তুই দুপুরে ছুটি নিয়ে বাসায় চলে আসবি কেমন? কি বলছো? কালকে আমি ছুটি কাটালাম, আজকে গেলে ম্যাডাম আমাকে ধরে পিটাবে।
আম্মু আর বাসায় এসেই বা কি করবো? যা বলছি তাই কর গিয়ে। বলবি যে তুই আম্মু কল দিছে, আমাকে বাসায় যেতে হবে দুপুরে, আর কিছু বলতে হবে না। আর তুই নাস্তা করেছিস সকালে? নাস্তা করছি। যদি বলি নাস্তা করে নাই তাহলে আম্মু কষ্ট পাবে, তাই মিথ্যা কথা বললাম। বাট তোমার নাম বলে আমাকে ছুটি দিয়ে দিবে ম্যাডাম? দিয়ে দিবে, যা গিয়ে বল। আমি বললাম তাহলে কেন যে তোমার সাথে ম্যাডাম আগে থেকেই পরিচয় করে নাই, কি ভুলটাই না করলাম। আচ্ছা আম্মু যাই, গিয়ে বলে দেখি কি বলে। আমি সোজা ম্যাডামের রুমে যাই আর গিয়ে আম্মুর কথা বলে, আর সাথে সাথে ম্যাডাম আমাকে ছুটি দিয়ে দিল। আমি ছুটি পেয়ে তো অবাক, কারণ ম্যাডাম আমাকে ছুটি দিয়ে দিল। আমি ছুটি পেয়ে চলে আসলাম অফিস থেকে বাসায়। বাসায় এসে এমন কিছু আমি শুনতে পেলাম যে আমার আকাশ ভেঙে মাথার উপর পড়লো। কারণ অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসলাম, বাসায় এসে তো অবাক, কারণ আব্বু আম্মু লামিয়া সবাই নতুন পোশাক পরে বসে আছে আমার জন্য। আমাকে সহ নাকি কোথাও যাবে, মানে কারো বাসায় দাওয়াত খেতে। আমি বললাম এই জন্য আমাকে অফিস থেকে আনতে হয়? তুমি জানো না আমি কারো বাসায় দাওয়াত খেতে যাই না? আমার শরম করে। সত্যি সত্যি আমি কোনোখানে দাওয়াত খেতে যাই না, শরম তো লাগে। আমার মতো কি আর কেউ আছে যার শরম লাগে দাওয়াত খেতে গেলে? বাবা, তোমাকে ছাড়া তো আমরা যেতে পারুম না, কারণ দাওয়াতটা শুধু তোমার জন্য। কেন? যখন আমার জন্য দাওয়াত, তখন আমাকে একবার জিজ্ঞেস করার দরকার মনে পড়ে নাই? তুই যাবি কিনা বল, না হলে কিন্তু। না হলে কি করবি? আর তুই আমাকে তুই তুই করে বলিস কেন রে? কি তুই আমাকে রাগ দেখাস? আম্মু ফোনটা দাও তো একবার। ও মা গো, মেয়ে বলে কি? ফোন দিয়ে আমাকে ভয় দেখাবে? ও মা, আমি ভয় পাইছি, যা ভাগ, আমি আজকে কোথাও যাব না। তুই আর যেতেও হবে না, এখন আমি অরিন আপুকে কল দিমু আর বলমু যে আমাকে আদি ভাই অফিস থেকে এসে মারধর করছে। লামিয়া, তুই না আমার কলিজার বোন, আমি কি তোরে রাগ বা মারতে পারি? তুই ডাইনি শুলে আমাকে মেরে ফেলবে। আম্মু তুমি বলে আমি কি লামিয়াকে কিছু বলছি? তুমি কি সাক্ষী দিব না? আমি কোনো সাক্ষী হতে পারুম না, লামিয়া যা বলছে তাই হবে। বাসার সবাই আমার বিপক্ষে, একমাত্র আমার আব্বু ছাড়া, তাই না আব্বু? আমি তোমার পক্ষে থাকতে পারবো না বাবা। আদি, তোমার আম্মু আর ছোট বোন যা বলবে তাই হবে। তোমরা কি আমার বাবা মা নাকি সব সৎ মা বাবা? আর এই মেয়ে কি কি রাস্তার পাশে থেকে কুড়িয়ে আনছো নাকি? দেখতে দেখা যায় রাস্তার মেয়ে। কি তুই আমাকে এত বড় অপমান করলি? দেখ তোর ওপর কেমন করে প্রতিশোধ নেই আমি। আম্মু আমি না গেলে হয় না? না, তাকে যেতে হবে, আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে ওইখানে। সত্যি? তাহলে আসছি, রেডি হয়ে তোমরা থাকো বলে চলে আসলাম আমার। গিয়ে ফ্রেশ হয়ে কালো শার্ট, কালো প্যান্ট, কালো ঘড়ি, কালো জুতা পরে আমি নিচে আসলাম। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছি। আমি আম্মুর সামনে আসতে লামিয়া বলে, আম্মু, আমাদের বলির পাঠা চলে এসেছে, আজকে শেষ। ওই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়ে, তুই কি বললি আবার বল। আমি একবার বলি, বারবার না। আর আমাকে তুই কি বললি আবার বল তো তুই। আমিও একবার বলি, বারবার না। আম্মু, তুমি কি সত্যি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে আনছো? আরে গাধা, মেয়ে বলে কি? তুই আমার পেটের সন্তান না, খেপাতে চাইছে। আদির বাচ্চা আদি, তোর খবর আছে, মনে রাখিস। আমি লামিয়া, তোর ওপর অনেক বড় প্রতিশোধ নিমু। এখন চল সবাই দাওয়াত খেতে যাই। ওকে বলে যেই না যাবো তখনই দেখলাম লামিয়া শুধু আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম আম্মু আমি তো যাবো না। কেন যাবি না? কারণ তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে হাসে, কারণ আমি শিওর আমার সাথে কোনো একটা অঘটন ঘটবে। তুই যাবি না, তোর বাপ শুদ্ধ যাবে। আরে কি আজব, আমি যাচ্ছি তোমাদের সাথে, আবার আমার নামটা কেন আসে? তুই যাবি নাকি আমি নিজে অন্য কোনো উপায় বের করবো? অরিনকে কিন্তু আমি এখন কল দিমু, আর অরিনকে নিয়ে তারপর দাওয়াতে যাবো। আচ্ছা তোমরা কি পাইছো? কিছু বলে বলে অরিন বলে চাকরি আর করবই না। অফিসে অরিন, বাসায় অরিন, সব জায়গায় অরিন আর অরিন। এই ডাইনিটার কাছ থেকে যে কবে আমি মুক্তি পাবো আল্লাহই ভালো জানে। মনে হয় না তুই বেঁচে থাকতে আর কখনো মুক্তি পাবি। কেন রে, অরিনকে আমার বাসায় এখন থেকে থাকবে নাকি যে তার থেকে আমি মুক্তি পাবো না? কি জানি, হলেও হতে পারে। লামিয়া, তুই বেশি একটু কথা বলিস। এখন চল সবাই মিলে বের হই। ওকে, শুধু আজকে যাচ্ছি দাওয়াত খেতে, বাট আর না কখনো অরিন ম্যাডামের কথা বলে ভয় দেখাতে পারবি না, ওকে? আম্মু বলে ওকে, দেখাবো না, এখন চল বলেই বের হলাম।
আগে থেকেই গাড়ি একটা ভাড়া করেছিল, তাই আর কই যাবো এইসব জিজ্ঞেস করি নাই। গাড়ি প্রায় 1 ঘন্টা চলার পরে একটা জায়গায় থামলো। সবাই গাড়ি থেকে নেমে বাসায় ঢুকলো, সাথে আমিও। ওমা, বাসার ভিতরে ঢুকতে আমি একেবারেই নার্ভাস হয়ে গেলাম। আমি কাকে দেখছি? এই তো আমাদের বস, মানে মাহফুজ সাহেবকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেলাম আর স্যারকে দিলাম সালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। স্যার ধন্যবাদ দিতে হবে না, এখন তাহলে আমরা যাই। আরে আদি, তোমরা তো আসলে মাত্র, এখনো তো অনেক কিছু বাকি আছে। তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা নেই। তখন লামিয়া বলে, আদি ভাইয়া তাহলে এত তাড়াহুড়া করছে কেন? হুম হুম, এখানে কি বাঘসিংহ আছে নাকি? আঙ্কেল, আপনারে কি বাঘসিংহ পালেন নাকি? না তো, এইসব তো আমরা পারি না। তাহলে আমার ভাইটা আপনাদের বাসা আসার পরে থেকে এত ভয় পাচ্ছে কেন? আদি, তুমি ভয় পাচ্ছ নাকি? কই না না তো, আমি কেন ভয় পেতে যাবো? এর মধ্যে আমার চোখও পড়ে যায়, দেখলাম একটা ডানা কাটা পরি, সাথে কিছু নীল পরিও আছে। বাট আমি যে ডানা কাটা পরি দিকে তাকিয়ে আছি, ডানা কাটা পরিটা আসতে আসতে সিঁড়ি দিয়ে নেমে আসছে আর আমার চোখে তাকিয়ে আছে ডানা কাটা পরির দিকে। তখন কেউ একজন আমাকে চিমটি কাটে, আমি ওমা করে উঠে দেখি লামিয়া। এই, তোর চোখে সমস্যা আছে রে ভাইয়া? ওই আমার আবার চোখে কি সমস্যা? আমি সবসময় শাক সবজি আরো ছোট মাছ খাই, যাতে আমার চোখে কোনো সমস্যা না হয়। তাহলে এইভাবে উপরে তাকিয়ে আছো কেন? হুম হুম। ওই, তারা দুইটা কানে কানে কি কথা বলিস না? আম্মু, ভাইয়া না শুধু উপর। আমি লামিয়াকে একটা চিমটি দিয়ে চুপ করে দিলাম। এর মধ্যেই আমার সামনে ডানা কাটা পরি হাজির, সাথে নীল পরিও। আমি ডানা কাটা পরির দিকে তাকিয়ে আছি। এই কি এত পরি না, এটা তো ডাইনি, যে কিনা আমার রক্ত চুষে খায়। আল্লাহ গো, আমি কাকে দেখছি? তখনই ডানা কাটা পরি টুকু একটা ডাইনি এসে আম্মু আব্বুকে সালাম দিল আর লামিয়ার গালে একটা টান দিয়ে বলে, কেমন আছো লামিয়া তুমি? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আর মনে মনে আমি বলছি, তোমরা সবাই ভালো, কিন্তু আমিই ভালো নেই। কখন যে এই বাসা থেকে যাবো আর ভালো লাগছে না। এর মধ্যেই মাহফুজ সাহেব বলে, ভাইজান, আমার মরার আগে একটা ইচ্ছে ছিল যে আমার মা মরা মেয়েটাকেই একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে শান্তিতে মরতে চাই। মনে মনে বলতে থাকলাম, আপনার এই গুণবতী মেয়ে যাকে বিয়ে করবে সেই ছেলের জীবনটা তেজপাত হয়ে যাবে। তখন আম্মু বলে, আসলে ভাইজান, আপনি যখন আমাদের প্রস্তাব দিচ্ছেন তখন আমরা রাজি হয়ে যাই, কারণ আমাদেরও অনেক পছন্দ। মনে মনে বলতে থাকলাম, আম্মু আবার কি প্রশ্ন করে ফেললো নাকি? আমার যে কেমন কেমন লাগছে। তখন আম্মু বলে, কে আদি, অরিন তোর পছন্দ হয় নাই? হয়েতে কি? না না না, মানে কি বলতে চাইছে? তারা আর অরিনের বিয়ে হবে আজ। কি বলছো তোমরা? তোমাদের মাথা ঠিক আছে তো? আম্মু বলে, কিরে বাপ এমন করছিস কেন? সাথে আব্বু বলে, সমস্যা কি তোর? তখন স্যার বলে, আসলে যারা সারা জীবনে একসাথে থাকবে তাদের একটা মতামত থাকার দরকার। বাবা আদি, তুমি অরণের সাথে অরণের রুমে যাও, আর তোমাদের সিদ্ধান্তের উপরে তোমরা গিয়ে কিছু কথা বলো। নাও যাও। সাথে সাথে লামিয়া, কি হলো, যাও না কেন? তাড়াতাড়ি যাও। আর আমার ভাবি হিসেবে কিন্তু অরিন আপুকেই চাই। তোর মাথা দিয়ে আমি ফুটবল খেলবো। সাথে আম্মু আর আব্বুর দিকে তাকলাম, দেখলাম আব্বু আম্মু মুখখানে কেমন জানি হয়ে গেছে। আমি ম্যাডামের সাথে তার রুমে চলে আসলাম। ম্যাডাম বলে, কিরে, তুই কি আমাকে বিয়ে করতে আইছিস নাকি? আমি বললাম, না না ম্যাডাম, আমি তো রাজি না। আজকে আমার জন্য মেয়ে দেখতে আসবে, তাও আবার একটা ডাইনির সাথে। কি বলতে কি বলে ফেললাম। কি আমি ডাইনি? আমি বললাম, না ম্যাডাম, আপনি একটা ডানা কাটা পড়ে। সত্যি বলছি। আর ডাইনি তো আমার ছোট বোন লামিয়া। ম্যাডাম, আমি সত্যিই জানতাম না যে আমার বিয়ের জন্য আপনাকে দেখছি। সরি ম্যাডাম। কেন? আগে জানলে কি করতে? তাহলে আমি আসতাম না। ও আচ্ছা, এখান থেকে নিচে গিয়ে কি বলবি? বলবো যে আমার ম্যাডামকে পছন্দ হয় নাই। কি? ওই কুত্তা, আমি কি দেখতে এতটা পচা মেয়ে যে আমাকে একটা ছেলে রিজেক্ট করে? না না সরি, আমাকে আপনার পছন্দ হয় নাই। না না না, তাও বলা যাবে না, কারণ আব্বু শুনলে অনেক কষ্ট পাবে। তাহলে কি বলবো আমি? তোকে কিছু বলতে হবে না, সব আমি বলবো। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি, ওকে? আমি বললাম, ওকে ম্যাডাম। বলে ম্যাডামের রুম থেকে বের হলাম আর ম্যাডামের সাথে নিচে আসলাম। এসে আম্মু বলে, মা ওরেন।
তুমি বলো তোমার কি সিদ্ধান্ত নিলে? তখন মাহবুব সাহেব বলে, আগে বাবা আদি তুমি বলো তোমার কি সিদ্ধান্ত? তখন আমার আব্বু বলে, আদি আর কি সিদ্ধান্ত নেবে, অরিন মা তুমি বলো তোমার কি সিদ্ধান্ত? তখন অরিন বলে, আমার কোনো সমস্যা নাই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আব্বু আম্মু বলে, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আমি তো অরিনের কথা শুনে কান্নাই চলে আসলো। সাথে সাথে সোফায় পড়ে গেলাম। আর আমার বোন লামিয়া জোরে একটা চিল্লান দিয়ে বলে উঠলো, ভাবি। ভাবি বলে অরিনকে জড়িত হলো। অয়নের বাসায় কিছু মেহমান এসেছে। অয়নের ফুপি আর ফুফাতো বোন আর কিছু কাজিন অয়নকে উপরে নিয়ে গেল। কি খচ্চর ভাই, তুমি খুশি হও নাই? আমার ভাবি কেমন দেখে? হুম হুম। তুই আমার কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর করবি না, যা এখান থেকে। কেমন প্রতিশোধ নিলাম হুম হুম তোমার কাছ থেকে। হুম, অরিন ভাবিকে দিয়ে তোমার ওপরে সব সময় ভয় দেখামো, আর আমি যা বলি ভাবি তো তাই করবে। আমার সাথে লাগতে আসো না। আমি যা বলি যদি তাই না করো, তাহলে আমার হাতিয়ার হিসেবে অরিন ভাবি তো আছেই। আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখলাম। এখন আমি গেলাম ভাবির কাছে। আরে হালা, বিয়ে আগে আমাকে হুমকি দিয়ে গেল। আমার একমাত্র ছোট বোন, আল্লাহ গো, এই বিয়ে আমি করতে পারবো না। আমি এখনই পালাতে হবে। যেই কথা সেই কাজ। আমি আস্তে আস্তে করে দরজার সামনে আসলাম, যে একটা দৌড় দেবো, তখন পেছন থেকে লামিয়া, কে কোথায় আছো? বর দৌড়ে পালাচ্ছে, তাকে ধরো সবাই। হায় হায় কি সর্বনাশ। আমার বোন তো আমার আর মান সম্মানও রাখলো না। আমি লামিকে বললাম, এই মেয়ে থাম থাম, কি বলছিস তুই? বোন আমার থাম। কার কথা কে শুনে? লামিয়া চিল্লাচ্ছে মানে চিল্লাচ্ছে। বাসার সবাই এসে বলে, কি হয়েছে, কি পালাচ্ছে? লামিয়া বলে, আরে ভাইয়া পালাচ্ছে। কাম সারছে। আমি বললাম, কই কে পালাচ্ছে? আমি তো এখানে বসে আছি। তাই না লামিয়ার বাচ্চা লমিও? লামিয়া বলে, না আমি দেখছি তুমি দরজার কাছে গেছো আর দৌড় দিবা, তখনই আমি তোমাকে দেখে ফলাইছি। আমি বললাম, আরে পাগলি, আমি দরজার বাহিরটা দেখছি। তখন আব্বু বলে, আরে হ্যাঁ তাই হবে বলে সবাইকে পাঠিয়ে দিল। তখন আব্বু বলে, আদি তুই এসব কি শুরু করছিস? আমাদের মান সম্মান কিছু রাখবি না? তুই যদি পালিয়ে যেতিস, তাহলে আমরা এই মুখ নিয়ে কি করে অয়ন মামুনি আর তার বাবা মাহবুব সাহেবের সামনে যেতাম? যদি তোর বোন না দেখতো ভাগ্যিস। আমাকে বলেছিলাম, না হলে যে কি কেলেঙ্কারি না হয়ে যেত। মনে মনে বলতে লাগলাম, রাস্তা থেকে 20 মেয়ের জন্য আমি পালাতে পারলাম না, পুরো একটা পেতনি আমার পিছে পড়ে আছে। আব্বু আমি পালাতে কেন? আব্বু থামিয়ে দিয়ে বলে, আমি জানি তুই এখন বলবি যে তুই পালাতে চাস নি। আরে গাধা, অয়ন খুব ভালো, তোকে সুখে রাখবে। আর তোর মা বোন আর আমাদের সবার পছন্দ আছে, তাই তোর জন্য দেখছি। আর সব থেকে বড় কথা হলো, তোরা সুখে থাকলেই আমার অনেক খুশি। মনে মনে বললাম, সুখে থাকবো না সাই, ওটা মেয়ে না, সাতচুন্নি, দেখলেই ভয় করে। আমি বললাম, ওকে আব্বু তুমি চিন্তা করো না, আমি কোথাও যাবো না। তোকে বিশ্বাস করতেও আমার ভয় করে বাপ। তার থেকে ভালো তুই আমার সাথে উপরে চলে আমাদের সাথে বসে থাকবি। তোকে এখানে একা রেখে যেতে আমি ভরসা পাচ্ছি না। আরে আব্বু আমি উপরে গিয়ে বা কি করবো? তোমরা মুরব্বীরা বসে বসে গল্প করবা, আর আমি তোমাদের কথাগুলো শুনে বিরক্ত হয়ে যাব। তাই আমি এখানে থাকি। তাহলে তুই যাবি না আমার সাথে উপরে? না আমি যাব না। ওকে, তাহলে তুই এখানে থাক। আব্বু আমি এখানে বসে থাকি। এত খুশি হওয়ার কিছুই নেই লামিয়া, কে তোমার সাথে বসিয়ে তারপরে আমি উপরে যাবো। না না আব্বু, তুমি এই পেতনিটাকে ডেকো না প্লিজ আব্বু। তোকে এখানে একা রাখতে আমি ভরসা পাচ্ছি না। আব্বু আমাকে ডাকছে। মা, তুই তোর ভাইকে পাহারা দিয়ে রাখতে পারবি না এখানে? আব্বু আমি ওপরে অরিনাপুর কাছে যাবো, পারবো না এই বিড়াল মার্কা ছেলেটাকে পাহারা দিতে। পেতনি ঠিক করে কথা বলবি। আর তুই জানা উপরে, আমাকে তুই বিড়াল বললি কেন? আগে বল, রাস্তা থেকে আমার আব্বু আম্মু তোকে যদি উঠে না আনতো, তাহলে তুই রাস্তায় থাকতি আর এ তোর বিড়ালের সাথে ঘুমাতি। তাই তো থাকছি, আমার সামনে তো একটা বেড়াল, আর তোর ছেলে মেয়েগুলো হবে ইতুর। আব্বু এই ডাইনিকে আমার সামনে থেকে নিবা নাকি? ওই ছেলে, তুই কার সাথে রাগ দেখাচ্ছিস? হুম, আমি যদি একবার রেগে যাই তাহলে কিন্তু। কে রে তুই যে তোর সাথে রাগ দেখানো যাবে না? আমি হলাম অরিন ভাবির একমাত্র ননদ, আমার পাওয়ার তো জানো না তুমি? তারা দুইটা পারিস বটে। আব্বু চলে গেলে উপরে লামিয়া আমাকে বলে, আজকে পরে থেকে আমার সাথে সম্মানের সঙ্গে কথা বলতে হবে। যদি কোনো কারণে আমার উপরে চিল্লাচিল্লি করিস, তাহলে সেই দিন তোমার খাওয়া দাওয়া বন্ধ থাকবে। আল্লাহ গো, আমারে মরণ দাও না কেন,
আমি মনে হয় এখন ফাঁসির আসামি। তাদের কথা শুনলে ভালো, আর না শুনলে এখন আমাকে ফাঁসি দিয়ে দেবে। এর মধ্যে কিছু লোক আসে আর আমাকে নাকি উপরে ডাকছে। আমি আর লামিয়া উপরে চলে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে, আর একটা টুপি আর পাঞ্জাবি হাতে খাতা কলম নিয়ে বসে আছে একজন। মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। আমি আসতে বললাম, আমাকে বলে, স্যার বলে, বাবা আদি তুমি সামনে যাও, এখন বড় করে অনুষ্ঠিত করতে পারি নাই, কিছুদিন পরে অনুষ্ঠিত করবো। জি স্যার। আরে স্যার কি বলে বাবা, আমি ও তোমরা বাবা মতো, তাই আজকে থেকে স্যার না বাবা বলেই ডাকবো, কেমন? জি বাবা। তারপরে হুজুর এসে কি সব বলে, কিছু সময় নিয়ে আর আমাকে বলে কবুল বলতে। আমিও 3বার কবুল 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 বললাম। তারপরে হুজুর সাহেব আর একটা লোক গেল, সে নাকি আমার উকিল বাপ। তার 2 জন অয়নের কাছে গেল, আর কিছু সময় পরে তারা আসলো আর বলে অয়নও নাকি কবুল বলে ফেলাইছে। সবাই আলহামদুলিল্লাহ বলে, বিয়ে হয়ে গেল। তারপরে আমাদেরকে খাবার দিলে, বলেন আমার সেই লেভেলের ক্ষুধা লাগছে। আমরা সবাই মিলে 10 জন, তাই সবাই একসাথে বসে পড়লাম। আমাকে আর অরিনকে একসাথে বসতে বলে, আমি বসতে চাই নাই। আম্মু আর লামিয়া জোর করে একসাথে বসালো। সামনে প্লেট দেখে আমার ক্ষুধা বেড়ে গেছে, সবার প্লেটে খাবার দিল, বাট আমার প্লেটে খাবার দিলে সবার শেষে। আমি এবার এটা ভেবেই শেষ যে মুরগির মাংস এইগুলো আসবে অনেক দেরিতে। এর মধ্যেই মুরগি চলে আসলো। সবাইকে মুরগি রোস্ট দিবার পরে দেখি সে চলে যাচ্ছে। হায় হায়, ওই লোকটা মনে হয় আমাকে দিতেই ভুলে গেছে। শরমে আমি ডাকও দিতে পারছি না, আমি মুখ কালো করে বসে আছি এই ভেবে যে কখন আসবে মাংস। এর মধ্যে দেখলাম আবারও সেই লোকটা আসলো মাংস নিয়ে আর একটা মুরগির রোস্ট নিয়ে, আর আমার প্লেটে দিয়ে দিল। আমি মনে মনে বললাম, হামলা মনে হয় এতক্ষণে মনে পড়ছে যে আমাকে রোস্ট দিতে ভুলে গেছে, তাই হয়তো পুরো একটা মুরগি নিয়ে আসলো। আমি আমার মতো করে খাচ্ছি, অনেক ক্ষুধা লাগছে, কারো দিকে তাকানোর সময় নাই। আমি খেয়ে উঠলাম, গিয়ে সোফায় বসলাম। কিছুক্ষণ পরে সবাই আসলো সাথে অরেনকে নিয়ে। এবার আমাদের বিদায় পালা। বিদায়ের সময় যা হয় আর কি, বাবারা যা বলে। আমার শ্বশুর আমাকে বলে, বাবা আদি আমার মেয়ে এখন ছোট, ওকে বকাবকি বা কোনো ধরনের অত্যাচার করো না, সে এখন অনেক ছোট বলে আমার হাতে তুলে দিল। আমি মনে মনে বললাম, আরে কপাল, এই মেয়ে নাকি এখন ছোট। এই যদি এখন ছোট হয়ে থাকে তাহলে তো আমি এই জগৎ ছেড়েই চলে যেতে হবে। এই মেয়েকে আমি কি অত্যাচার করবো, এই মেয়েই তো আমাকে অত্যাচার করে মেরে ফেলবে। অরিনের বাবা আমার হাতে তুলে দিতেই মেয়েরা যা করে আর কি, অরিন চিল্লাচিল্লি করতে শুরু করে দিল। অরিনকে টেনে নিয়ে গাড়িতে বসলাম, গাড়ি নিয়ে বাসায় আসলাম। আমি গাড়ি থেকে নেমে আমার রুমে চলে আসলাম। লামিয়া অরিনকে নিয়ে আমার রুমে আসে, আর আমি এক দৃষ্টিতে অরিনের দিকে হা করে তাকিয়েছি। তখন লামিয়া বলে উঠলো। আমি সোজা রুমে চলে আসলাম, এসে খাটে বসে পড়লাম। এর মধ্যে অরিন চলে আসলো আমার রুমে। ওমা, এটা তো সত্যিই ডানাকাটা পড়ি। আমি এক দৃষ্টিতে অরিনের দিকে হা হয়ে তাকিয়েছি, আর অরিনও আমার দিকে তাকিয়ে আছি আর আমার কাছে আসছে। আমি এক নজরের জন্য অন্যদিকে তাকাতে পারছি না। আমি সোজা অরিনের দিকে তাকিয়ে আছি। তখন লামিয়া বলে, এই যে মিস্টার আদি, আপনার নামে মামলা দিমু পুলিশের কাছে। কেন, কি করছি? আমি অরিনের দিকে তাকিয়ে বলছি, বাট আমি কার সাথে কথা বলছি তা আমার মনে নাই, বাট তার কথা জবাব দিচ্ছি আমি। তখন লামিয়া বলে, কারণ আপনি আমার ভাবির দিকে কখন থেকে হাঁ হয়ে তাকিয়ে আছেন। আপনার ভাবিটাকে? এই যে দেখো, হাঁ করে তাকিয়ে আছে। কি বলে? লামিয়ার দিকে তাকালাম, আর একটু লজ্জাও লাগলো। তারপরে আমি নিচের দিকে তাকালাম, চুপচাপ করে খাটের এক কোণে বসে পড়লাম। তখন লামিয়া বলে, আর লজ্জা পেতে হবে না মিস্টার আদি সাহেব, আর আপনাকে ডাকছি আম্মু। আসছি বলে লামিয়ার সাথে চলে আসলাম, আর অরিনকে রুমে একা রেখেই চলে আসলাম। সাথে সাথে লামিয়াকে রুমে পাঠালাম যে অরিনকে সঙ্গ দেয়। আমি আম্মুর রুমে যাই। আদি আমার কাছে আয়। আম্মুর কাছে যাই। তখন আম্মু বলে, দেখ আদি, মেয়েটার মানে, আর তুই অরিনকে আগলে রাখবি, আর সবসময় মেয়েটার কথা শুনবি, মেয়েটা যা বলে তাই করবি, কখন অরিনের সাথে খারাপ ব্যবহার করবি না, বল আমাকে। আমি বললাম, আম্মু আমি করবো ওই মেয়ের সাথে খারাপ ব্যবহার? আর ওই মেয়েকে দেখলে আমি নিজেই ভয়ে মরে যাই, আর ওই মেয়ের সাথে এখন আমাকে সারাটা জীবন কাটাতে হবে। ঠিকই আছে, তোকে ঠিক রাখতে হলে এই মেয়েকেই দরকার। এতদিন বিয়ে করিস নাই যে এতদিন সময় নিয়ে বিয়ে করলে তুই এতদিনে বাচ্চার বাবা হয়ে যেতি হারামজাদা। আম্মু তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি আম্মু? মনে কর তাই, বাট যদি শুনে কখন তুই অরিনের সাথে ঝগড়া করছস তাহলে সেই দিন তোর বাসা খাওয়া বন্ধ, মনে রাখিস। তোরে এই জন্য আমি ডাকছি না যে এখন বৌমা কাছে। যাচ্ছি আম্মু, আর তোমরা সবাই আমার শত্রু হয়ে যাচ্ছ কিন্তু। বলেই চলে আসলাম রুমে। এসে দেখি লামি আর অরিন বসে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। অরিনকে হাসতে দেখে আমি লুকিয়ে পড়লাম, আর অরিনের হাসি দেখতে থাকলাম আর ওদের কথা শুনতে থাকলাম। কি বলে সে?
হঠাৎ অরিন বলে, লামিয়া, তোমার ভাই আদির সম্পর্কে কিছু বলো আমাকে। কি শুনতে চাও আমার কিউট ভাইটার সম্পর্কে? হুম হুম তোমার ভাইয়ের ছোটবেলার কাহিনী বলো, বাট মজার কিছু। মজার কিছু তো এখন মনে পড়ছে না, বাট আমার ভাই খুব ভালো, আমাদের সবাইকে অনেক ভালোবাসে। আর সারাক্ষণ আদি ভাইয়ের সাথে ঝগড়া করতে আমার খুব ভালো লাগে। বাট আমি বাদে যদি অন্য কোনো মেয়ে বা ছেলে আমার ভাইয়ের সাথে ঝগড়া করে, তাহলে আমি কাউকে ছাড়ি না। তার প্রেম কিন্তু ভাবি তুমি নিজে, ওই দিন কিন্তু ভাবি তোমার সাথে ঝগড়া হয়ে গিয়েছিল। তা তো আমি ওই দিনই বুঝতে পারছি। সকালবেলা কিন্তু ভাইয়া অফিসে গিয়ে আপনার চাকরিটা ছেড়ে দিত, বাট ওই দিন রাতে যা ঘটেছে হাসপাতালে, সব প্ল্যান আমাদের নষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমার ভাই কি স্কুল লাইফে প্রেম করে নাই? প্রেম করছে। তাহলে তুমি হাসলে কেন? কারণ আমার একটা ডায়লগ মনে আছে, আর ওই ডায়লগটা তার মানে পড়লে আমার হাসি পায়। তুমি কি শুনবা ভাবি? হাসি কিছু হলে আমি শুনবো, বলো তুমি। হায় হায়, আমার মান ইজ্জত মনে হয় আমার বোন এখন খাবে। তাড়াতাড়ি করে যেতে হবে বলেই আমি রুমে প্রবেশ করলাম। ভাবি তাহলে শোনো। লামিয়া, কি করছিস তুই এখানে? যা এখান থেকে, আম্মু ডাকছে তোকে। ওকে যাচ্ছি, ভাইয়া বলে চলে যাবে। তখন অরিন বলে, ওই, তোমার সাহস তো অনেক বেড়ে যাচ্ছে। না 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 ম্যাডাম, সরি, কিছু করতে হবে না। তখন লামিয়া বলে, ভাইয়া একটা মেয়েকে ভালোবাসতো, বাট বলতে পারে নাই। তবে একদিন সুযোগ পেয়ে যায়, আর ভাইয়া ওই মেয়েকে সেই সময় প্রপোজ করে বসে। তখন মেয়েটা বলে, আমাকে এইভাবে প্রপোজ করলে হবে না, অন্যভাবে প্রপোজ করতে হবে, তাহলেই আমি তোমাকে ভালোবাসবো। তখন ভাইয়া চিন্তায় পড়ে যায়, আর অনেকক্ষণ পরে ভাই মেয়েটাকে প্রপোজ করে। ভাইয়া বলে মেয়েটাকে, তুমি মশা, আমি মশারি, তোমার মা আমার শাশুড়ি। সাথে সাথেই অরিন হাসতে থাকলে, আর আমি মাথাটা নিচু করে আছি, কারণ এখানে আমার কিছুই করার নাই। মেয়েটার সাথে সাথে মাটিতে বসে পড়লো। তখন ভাইয়া বললাম, বসে পড়লে কেন? আমার প্রপোজালটা ভালো হয় নাই? তখন মেয়ে বলে, পিছে দেখ তোমার। ভাইয়া পিছে তাকাবে, তখন ভাইয়ের সামনে দেখে আব্বুকে। আর ভাইয়া ভয় পেয়ে এবার মাটিতেই বসে পড়লে। তখন মেয়ে বলে, পিছনে দেখেছো কে দাঁড়িয়ে আছে? আমি বললাম, না, সামনে দাঁড়িয়ে আছে আমার আব্বু। মেয়ে বলে, সেইম, আমার পিছে দাঁড়িয়ে আছে আমার আম্মু। বললাম, তাহলে এখন কি করবো? আমরা চলে যাই দুইজনে, একটা দৌড় দেই। বলে যে দৌড় দেবো, তখন আব্বু আমার হাতটা ধরে ফেলায়, আর আমাকে হেভি কালানি দেয়। তারপরে আব্বু আমাদের সবাইকে নিয়ে এখানে চলে আসে। বাহ, তোমার ভাই তো খুব সুন্দর ছন্দ বলতে পারে। তুমি মশা, আমি মশারি, তোমার মাঝে ল আমার শাশুড়ি। অনেক মজা পাইছি। লামিয়া, যা তো এখন রুম থেকে, আমি এখন ঘুমাবো। বলে লামিয়াকে রুম থেকে বের করে দিলাম, আর খাটের দিকে যাবো। তখন অরিন বলে, এই যে মিস্টার আদি, তোমাকে বলছি আমাদের যে বিয়ে হয়েছে সেটা যেন অফিসের কেউ না জানে, ওকে? আমি বললাম, জি ম্যাডাম, কেউ জানবে না। বলে খাটে গিয়ে বসবো। তখন অরিন বলে, ওই খাটে কি? আমি বললাম, খাটে ঘুমাবো। তুমি খাটে ঘুমাতে পারবে না, তুমি সোফায় ঘুমাবে, যাও। আমার রুম, আমি সোফায় ঘুমাবো? তা হবে না ম্যাডাম। গরিব বলে আমাকে রাগ তুলবি না, বলে দিলাম, যা সোফায় যা। আমি সোফায় চলে আসলাম, লাইট অফ করে ঘুমিয়ে গেলাম, আর নিজেকে নিজেই গালাগালি দিতে থাকলাম। সকালবেলা আমার ঘুম ভেঙে গেল, আর ফ্রেশ হতে বাথরুমে যাই। আর আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখে তো আমি সত্যি অবাক, কখনো ভাবতে পারি নাই এমন হবে।